আপনাদের স্ক্রিনটা কি ভিজিবল? জি স্যার। ওকে। আমরা শুরু করি, বাকিরা আস্তে ধীরে জয়েন করুক, সমস্যা নাই, রেকর্ডিং তো থাকবে। সো আমরা আমাদের একদমই বলা যায় যে দ্বার প্রান্তে চলে আসছি, কারণ আপনারা জানেন মিড তো 1 তারিখ থেকে শুরু হবে। সো বাকি যে কয়েকদিন আছে, এই যে কয়েকদিন টাইমের মধ্যে আপনারা অবশ্যই অনেকে জব করেন, ট্রাই করবেন যে আমি যে সাজেশনটা দিছি ওখান থেকে আপনারা ইউটিউবে যে আমাদের ক্লাস রেকর্ডিং গুলো আছে ওখান থেকে টপিক গুলো কভার করার জন্য, পাশাপাশি তো পিডিএফ থাকবে। সো এই কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে যদি আপনি একটু একটু করে কভার করে রাখেন তাহলে আর প্যারা হয়ে যাবেন একসাথে। ঠিক আছে। সো আমরা যারা জব করে পড়াশোনা করি তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ঝামেলা হয়ে যায়, আমরা জানি। সো আস্তে আস্তে জিনিসগুলো যদি মানে কভার করে ফেলতে পারেন তাহলে পরে আপনি জাস্ট একটু রিভাইজ করে গেলেন এতটুকু, আর কোনো ঝামেলা থাকবে না তখন। আমাদের দুইটা টপিক বাকি ছিল লেকচার 6-এ। অ্যাকচুয়েটরের মধ্যে দুইটা টপিক বাকি ছিল। আপনারা যদি আপনাদের সাজেশনটা দেখেন, আমাদের কিন্তু সাজেশনের লাস্ট যে কোশ্চেনটা সেটাতে কিন্তু অ্যাকচুয়েটর ছিল, অল অ্যাকচুয়েটরস ফ্রম লেকচার 6। সো এটা অবশ্যই আমাদের অ্যাকচুয়েটর সম্পর্কে জানতে হবে। ওকে। তো আমরা অ্যাকচুয়েটরের টপিকটা আজকে শেষ করে ফেলি। এর সাথে সাথে আমাদের হচ্ছে আহ, মোটামুটি মিডের সিলেবাসও শেষ হয়ে যাবে। সো যে অ্যাকচুয়েটরটা বাকি ছিল ওটার মধ্যে একটা হচ্ছে আমাদের কার্বন ন্যানোটিউব অ্যাকচুয়েটর। তো আপনারা হয়তো কার্বন ন্যানোটিউবের নাম শুনবেন। কার্বন ন্যানোটিউব গুলা অ্যাকচুয়ালি দেখতে কেমন আমরা একটু দেখি। কার্বন ন্যানোটিউব মূলত হচ্ছে গ্রাফিন দিয়ে তৈরি। আর গ্রাফিনের স্ট্রাকচারটা অনেকটা হানিকম, মানে হচ্ছে মৌচাকের মতো হয়। কার্বন কার্বন হচ্ছে রিপিট করে একটা হেক্সাগোনাল শেপ জেনারেট করে, এবং একটা মৌচাকের মতো দেখায় ওটাকে। আপনারা চিত্রগুলো দেখলে হয়তো বুঝবেন এই জিনিসটা দেখতে অনেকটা হানিকম্বের মতো হয়। সো এই শেপটা যখন রিপিট হবে, কন্টিনিউয়াস রিপিট হবে, রিপিট হতে হতে এক ধরনের সিলিন্ড্রিক্যাল এক ধরনের শেপ জেনারেট করবে, যেটাকে আমরা কার্বন ন্যানোটিউব বলি। অর্থাৎ কার্বন ন্যানোটিউব হচ্ছে গ্রাফিনের যে স্ট্রাকচারটা আছে ওইটাকে সিলিন্ড্রিক্যাল ভাবে শেপ করে বানানো হয়। ঠিক আছে। আপনারা চিত্র দেখলে দেখবেন যে এটা হচ্ছে আমাদের এক ধরনের কার্বন ন্যানোটিউব। এরকম অনেক স্ট্রাকচারই পাবেন। দেখুন, দেখেন হলো সিলিন্ড্রিক্যাল যে শেপটা, এটা হচ্ছে এক ধরনের কার্বন ন্যানোটিউব। সো কার্বন ন্যানোটিউবের মধ্যে আপনাদের হচ্ছে বা হেক্সাগোনাল শেপের গ্রাফিন থাকে। মূলত এখানে সবগুলোই কার্বন, কিন্তু ওটার শেপটা হয় হেক্সাগোনাল। এই জিনিসটা মনে রাখলে হবে। সো এই কার্বন ন্যানোটিউব অ্যাকচুয়েটর পাওয়া যায় এক ধরনের। আমরা অ্যাকচুয়েটর মানে জানি যেটা হচ্ছে এক ধরনের মুভমেন্ট জেনারেট করতে পারে। সো এইটারই এক ধরনের অ্যাকচুয়েটর আছে যেটা মার্কেটে অ্যাভেলেবেল। সো এটা শেপটা কেমন হয় একটু দেখি। সো এটা এটা আমরা একটু আগে দেখছি যে এটা এক ধরনের কার্বন ন্যানোটিউব, সিলিন্ড্রিক্যাল শেপ। সো এটা হচ্ছে গ্রাফিন। গ্রাফিনকে আপনি যখন কি সিলিন্ড্রিক্যাল শেপে কনভার্ট করবেন, এটা তখন কার্বন ন্যানোটিউব হয়ে যাবে। এখন এখানে অনেক ব্যাখ্যা আছে, আমরা একচুয়ালি চিত্রটা করলে পুরো ব্যাখ্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা চিত্রটা দেখেই সলভ করি জিনিসটা। সো কার্বন ন্যানোটিউবে দুই ধরনের প্লেট থাকে। একটা হচ্ছে গ্রাউন্ড প্লেন, আর একটা হচ্ছে ন্যানোটিউব। অর্থাৎ ন্যানোটিউব যে পোর্শনটুকু ওটা থাকবে, আর একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড প্লেন থাকবে। এখন আমাদের ভোল্টেজ সোর্সের পজিটিভ সাইডটাকে ন্যানোটিউবের সাথে কানেক্ট করা হয়। আর গ্রাউন্ড যেটা যেটা বা নেগেটিভ সাইড আমরা যেটাকে বলি, এটাকে গ্রাউন্ড প্লেনের সাথে কানেক্ট করা হয়। এটা করলে ন্যানো টিউবে পজিটিভ চার্জ জমা হবে, অ্যান্ড গ্রাউন্ড প্লেনে হচ্ছে কি নেগেটিভ চার্জ জমা হবে। তো আমরা জানি যে জায়গায় পজিটিভ আছে অ্যান্ড নেগেটিভ চার্জ আছে, অবশ্যই সেখানে এক ধরনের ফোর্স জেনারেট হবে, যেখানে সেখানে এক ধরনের আকর্ষণ বল জেনারেট হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আপনাদেরকে অনেকবারই এটা পড়ানো হয়েছে যে সেখানে এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট হবে। ঠিক আছে। এই ইলেকট্রো হ্যাঁ। ওকে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে আপনাদের যে ন্যানো টিউবটা থাকবে এটা কি নিচের দিকে চলে আসবে, একটু বেন্ড হবে নিচের দিকে। দেখেন চিত্রে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, দেখেন একটু নিচের দিকে চলে আসবে। সো এই যে ফোর্সটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে যে একটা মুভমেন্ট হলো ন্যানো টিউবটার, এটাকে বলা হয় ন্যানো টিউব অ্যাকচুয়েটর। ওকে। এখন
এখানে যেহেতু চলে আসবে, এখানে চলে আসবে এই যে ফোর্সটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কিন্তু ভ্যালু বা এটার যে আহ, বলা যায় এটার যে রোবাস্টনেসটা অনেক কম হবে। কারণ কি, এটাকে, এটার বলটার মানে ভ্যালুটা অনেক কম হবে, বিধায় এটাকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস বল ফোর্স। এন্ড ভ্যালুটা কেন কম হবে, সেটা কারণ হচ্ছে যেহেতু ন্যানো টিউব হচ্ছে এক ধরনের রাবার এলিমেন্ট, যেটা হচ্ছে কার্বন রাবার এলিমেন্ট, দ্যাটস ওয়াই এটা অপোজিট দিকে এক ধরনের ইলাস্ট্রোস্ট্যাটিক ফোর্স সে পাবে। ইলাস্ট্রোস্ট্যাটিক ফোর্স গুলা বেসিক্যালি আমরা যেগুলো রাবার এলিমেন্ট আছে, আপনি রাবারকে হাতে ধরে যখন টানবেন, ও যখন ছেড়ে দিবেন অটোমেটিক্যালি কিন্তু সে আগের জায়গায় চলে আসবে। এটা কারণ হচ্ছে যখন আপনি টানতেছেন এটাকে, তখন আপনি একটা নিজের থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছেন, কিন্তু সে যখন আগের জায়গায় ছেড়ে দিলে চলে আসবে, ওটাকে আমরা বলি হচ্ছে ইলাস্ট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে। তো এই ইলাস্ট্রোস্ট্যাটিক ফোর্সটা কিন্তু এটাকে আবার উপরের দিকে টানবে। সো নিচের দিকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, উপরের দিকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দুইটা ফোর্সের যে কম্বাইন যে যোগফলটা হবে সেটাতেই সেটা সেই ভ্যালুটাই মূলত নিচের দিকে কাজ করবে। এন্ড অবভিয়াসলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার মানটা একটু বেশি হবে ইলাস্ট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে। সো মান বেশি হবে বিধায় যে নেট বল, যে আমাদের নেট বল ওটা কি নিচের দিকে কাজ করবে। ওকে। সো নিচের দিকে একটা আপনি মুভমেন্ট পাবেন। এখন আপনি যখন ভোল্টেজটাকে সরাই দিবেন তখন এই অটোমেটিক্যালি উপরের দিকে আবার উঠে যাবে। এটা হচ্ছে এর ধর্ম অনুযায়ী এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বাড়বে, সে তার ধর্ম অনুযায়ী উপরের দিকে উঠে যাবে। সো এখানে কন্টিনিউয়াসলি একটা নিচে একবার উপরে এরকম যেহেতু মুভমেন্ট হচ্ছে, মুভমেন্টের কারণে আমরা যেহেতু জানি অ্যাকচুয়েটর মানেই কোনো একটা এলিমেন্টের মুভমেন্ট, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ন্যানো টিউব অ্যাকচুয়েটর। ওকে। তো এখানে যদি কোশ্চেন থাকে করতে পারেন, আর তাহলে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, আমাদের যে লাস্ট টপিক, একদমই লাস্ট টপিক, সো লাস্ট টপিকটা আমাদের হচ্ছে ডাইইলেকট্রিক ইলাস্টোমার নিয়ে। ডাইইলেকট্রিক ইলাস্টোমার টপিকটা একটু আপনাদের কমন হতে পারে, কারণ ডাইইলেকট্রিক নিয়ে আপনারা ইলেকট্রিক্যালে যেহেতু আমরা পড়াশোনা করি, ডাইইলেকট্রিক কথাটা আমাদের অনেক পরিচিত। তো ডাইইলেকট্রিক হচ্ছে কি, ডাইইলেকট্রিককে আমরা যদি একদম সহজ বাংলায় বলি, এটা হচ্ছে এক ধরনের ইনসুলেটর। সো আপনারা ক্যাপাসিটরের ক্ষেত্রে জানেন যে ডাইইলেকট্রিক কি কাজ করে। দুইটা দুইটা অ্যানোড অ্যান্ড ক্যাথোড দুই প্রান্তে, এখানে হচ্ছে যদি পজিটিভ চার্জ থাকে, এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, এর মধ্যস্থানে যদি আপনি ডাইইলেকট্রিক এলিমেন্ট অ্যাড করে দেন, তাহলে পজিটিভ চার্জগুলো নেগেটিভে যেতে পারে না, নেগেটিভ চার্জগুলো পজিটিভে যেতে পারে না। সো এটা অনেকটা ইনসুলেটরের মতো কাজ করে। ঠিক আছে। সো এই ডাইইলেকট্রিক ইলাস্টোমার এক ধরনের অ্যাকচুয়েটর পাওয়া যায়, যেগুলা দিয়ে মুভমেন্ট জেনারেট করা যায়। আমরা দেখবো এই জিনিসটা আসলে কি। আর ইলাস্টোমার বলা হয় মূলত এটার ম্যাটেরিয়ালটার কারণে। সো এই ডাইইলেকট্রিক ইলাস্টোমার অ্যাকচুয়েটারে এক ধরনের পলিমার ব্যবহার করা হয়, যেটাকে ইলেকট্রোঅ্যাক্টিভ পলিমার বলা হয়। এই ধরনের ম্যাটেরিয়াল গুলা ব্যবহার করা হয় বিধায় এটার নাম হচ্ছে ইলাস্টোমার। ওকে। সো আমরা দেখি কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। সো স্ট্রাকচারে যদি দেখা যায়, এটাতে হচ্ছে এক ধরনের সফট রাবার লাইক পলিমার ইউজ করা হয়, যেটা মূলত স্যান্ডউইচ করা হয় দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী স্থানে। আমরা যদি চিত্রটা দেখি, দেখেন আহ, এই যে এটা একটা সাইড এন্ড পেজের অপোজিটে আরেকটা সাইড, এন্ড মাঝখানে হচ্ছে যে পলিমার ফিল্মটা আছে, এটাই হচ্ছে আমাদের ইলাস্টোমার। এখানে এক ধরনের স্পেশাল পলিমার টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যেটা হচ্ছে রাবার লাইক, যেটা হচ্ছে শেপ পরিবর্তন করতে পারে, তার নিজের শেপটা হচ্ছে পরিবর্তন করতে পারে। সো এটা হচ্ছে আমাদের ইলাস্টোমার স্ট্রাকচার, যেটা দুই প্রান্তে হচ্ছে ইলেকট্রোড থাকবে, আর মাঝখানে হচ্ছে পলিমারের যে স্ট্রাকচার সেটা থাকবে। এখন এটাকে অনেকটা আপনারা কম্পেয়ার করতে পারেন রুটির যে দলাটা থাকে এটার সাথে। ধরেন রুটির যে দলা আপনারা দেখছেন কিনা কখনো জানি না, ওটাকে যখন আপনি চাপ দেন, ওটা কিন্তু চারদিকে ছড়াই যায়। ঠিক আছে, ওটার সাথে কম্পেয়ার করতে পারেন। সো এটা হচ্ছে রুটির যে দলাটা, এটার হচ্ছে ইনিশিয়াল অবস্থা। এখন এটাতে যখন আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, ধরেন এটা যেহেতু ইলেকট্রোড, এটা দুই প্রান্ত হচ্ছে, চলো, এটা দুই প্রান্ত হচ্ছে কি ভোল্টেজ অ্যাপ্লাই করবো আমরা, যে ব্যাটারি কানেক্ট করব। সো এই সাইডে যদি পজিটিভ কানেক্ট করি, এই সাইডে যদি নেগেটিভ কানেক্ট করি, তাহলে কি এখানে একটা ভোল্টেজ সোর্স আমরা পাচ্ছি। So, এটা একটু নিচে হবে, এটা হচ্ছে এই পয়েন্টের সাথে হবে। ওকে। তাহলে উপরের দিকে হচ্ছে পজিটিভ চার্জ জমা হবে, নিচের দিকে কি হবে, নেগেটিভ চার্জ জমা হবে।
সো এটার কারণে ইলেকট্রোস্ট্যাটিক এক ধরনের যে ফোর্সটা জেনারেট হচ্ছে এখানে, এটা একটা ফোর্স জেনারেট করতেছে, এই প্রান্তে একটা কি ফোর্স জেনারেট করতেছে। যখন ফোর্স জেনারেট হবে, আমি বলছি এটা হচ্ছে রুটির ডলার মতো স্ট্রাকচার। তো আপনি যখন রুটির ডলাকে চাপ দিবেন, এটা কিন্তু চারদিকে ছড়াই যায়, আপনারা হয়তো দেখবেন। সো এই স্ট্রাকচারটা কি হবে, চারদিকে হচ্ছে মুভ করবে। দেখেন অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে এটা যখন ফোর্সটা এ পাবে, এ কিন্তু চারদিকে ছড়াই যাবে, তখন এই জিনিসটা চ্যাপ্টা হয়ে যাবে অনেকটা। ঠিক আছে, এর কিন্তু সব দিকে মুভমেন্ট হবে। এখানে কিন্তু চারটা দিক আছে এর, চারটা তল, চারটা দিক। সো এই চারটা দিকে কিন্তু মুভমেন্ট হচ্ছে। সো এই টাইপ স্ট্রাকচার গুলা, এই টাইপ অ্যাকচুয়েটর গুলা যেটা সব দিকেই মুভ করতে পারে, বিধায় এটার নাম হচ্ছে আমাদের ডাইলেকট্রিক ইলাস্টোমার। ঠিক আছে, And অবশ্যই মনে রাখবেন এখানে ডাইলেকট্রিক হিসেবে ইলাস্টোমার যা টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে পলিমার। পলিমার এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ম্যাটেরিয়াল হিসাবে। সো এটার অ্যাপ্লিকেশন অনেক জায়গাতে আছে। অবভিয়াসলি আমরা যেহেতু রোবোটিক্স পড়তেছি, এটা রোবোটিক্সে ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল মাসেলসে ব্যবহার করা হয়। যে ধরেন যাদের হাত নাই, আহ, তাদেরকে দেখবেন যে এখন আর্টিফিশিয়াল কিছু আহ, হাত দেওয়া হয় বা আর্টিফিশিয়াল মাসেল দেওয়া হয়, যাতে করে তারা মুভ করতে পারে, বিভিন্ন জিনিস তুলতে পারে। আপনারা হয়তো নিউজে দেখবেন অনেক সময়। তো সেসব জায়গাতে এই টাইপের ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে টিউনেবল লেন্সেস, তারপর হচ্ছে এনার্জি হারভেস্টিং। তো অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় এগুলাকে। তো আপনার অ্যাপ্লিকেশনটা একটু ভালোভাবে দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন। আপনাদের এতটুকুই ছিল আপনাদের মিড পর্যন্ত। নেক্সট হচ্ছে মিডের পরীক্ষা, এর পরের টপিকগুলো আমরা মিডের পরে কভার করবো। তো মিডের সিলেবাস হচ্ছে এই পর্যন্তই। আপনাদের মিড রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন থাকলে করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে। আর প্রশ্ন কয়টা থাকবে স্যার? হ্যাঁ, প্রশ্ন কয়টা থাকবে? প্রশ্ন হচ্ছে বা এটা ডিপেন্ড করে আপনার যে যে কোর্স নিচ্ছে ওই টিচারদের উপরে। এটা আপনার ধরেন চারটা থেকে তিনটা অ্যান্সার করতে হতে পারে, সেক্ষেত্রে একটা 5 মার্ক করে। অথবা পাঁচটা থেকে ধরেন চারটা অ্যান্সার করতে, সরি, ছয়টা থেকে পাঁচটা অ্যান্সার করতে হতে পারে, সেক্ষেত্রে একটা 3 মার্ক করে। এটা ডিপেন্ড করে আর কি, টিচাররা কিভাবে কোশ্চেন করতেছে। 15 মার্কের এক্সাম হবে স্যার? 15 মার্কের এক্সাম হবে। 15 মার্কসের এক্সাম হবে, 1 ঘন্টা টাইম থাকবে। আপনাদের সাজেশনটা আপনারা একটু দেখিয়েন এখানে। আমি দুইটা জিনিস অ্যাড করা হয়েছে। দুইটা জিনিস হচ্ছে, আপনারা হয়তো থিওরি গুলো বুঝবেন, যে চিত্র দুইটা আর কি বুঝতে আপনাদের হয়তো একটু কষ্ট হতে পারে, বাট আপনারা একটু নিজেরা এগুলা ট্রাই করবেন বোঝার। আমি একটু হিন্টস দিয়ে দেই। যেমন এখানে এ যে ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে মেটাল, আর বি যে ম্যাটেরিয়ালটা, এটাও কিন্তু মেটাল। সো মেটালে কিভাবে রোবট যায়, কোন মেকানিজম অ্যাডহেশন মেথড ইউজ করা হয়, সেটা আপনারা আপনাদের পিডিএফ থেকে খুঁজে বের করবেন। নেক্সট আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে মেটাল, যেটা কোনো ম্যাটেরিয়াল দেওয়া নাই, যেটা কোনো ম্যাটেরিয়াল দেওয়া নাই এখানে, মেটাল নাকি কি এটা বলা নাই। তো এটার ক্ষেত্রে কোন অ্যাডেশন মেথড ইউজ করা বেস্ট হবে রোবটটার ক্ষেত্রে। এটা আমাদের রোবট, এই রোবটটা কিভাবে এখানে যাবে, কোন অ্যাডেশন মেথড ইউজ করবেন, সেটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের পিডিএফ থেকে। ওকে, এরপরে এগুলো তো থিওরিটিক্যাল কোশ্চেন, আপনারা এগুলো পাবেন পিডিএফ এ। এরপরে হচ্ছে এই কোশ্চেনটা, যেমন illustrate the process of nano sensor that can analyze the components shown in figure. সো এই টাইপের কোশ্চেন যদি আপনাদের আসে পরীক্ষায়, তাহলে আপনারা হচ্ছে এই যে চিত্রটা, এটা কিন্তু পিডিএফ এ পাবেন, আপনাদের পিডিএফ এ দেওয়া আছে। ঠিক আছে, পিডিএফ এ এই ধরনের এলিমেন্ট গুলা, অ্যান্টিবডি, ডিএনএ, এনজাইম, এগুলাকে ডিফাইন করার জন্য কোন ধরনের ন্যানো সেন্সর ইউজ করা হয়, সেটা কিন্তু আপনাদের পিডিএফ এ দেওয়া আছে, আপনারা খুঁজে বের করবেন একটু। এন্ড আরেকটা, এটা হচ্ছে আপনাদের পিডিএফ এ আছে, এটাও আছে। এটা এই এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখেন, অ্যানালাইজ the following diagram of a rotating bicycle and explain the process that is behind this precision. সো এটা আপনাদের ক্লাসে পড়ানো হয়েছে, এই জিনিসটা একটু হার্ড ছিল, আমরা কভার কিন্তু করছিলাম। এটা হচ্ছে জাইরোস্কোপ থেকে, জাইরোস্কোপের যে প্রিসিশনটা আমাদের ছিল, ওইটার কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, এটাও আপনারা পিডিএফ এ পাবেন। পিডিএফ এ এটা পুরোটাই ডিটেলসে বলা আছে। সো আপনারা যদি পারেন চিত্রটা আঁকবেন,
কারণ আপনাদের পিডিএফ একটা ইজি ইজি চিত্র আছে, ওটাও আঁকলে হবে, অথবা কোশ্চেনের যে চিত্রটা দেওয়া আছে এটাও আঁকলে হবে। তাই যেটা সুবিধা হয় ওটা আঁকবেন। সো এইটা হচ্ছে আপনাদের সাজেশন। মোটামুটি সবকিছু আপনাদের পিডিএফ থেকে দেওয়া। আশা করি আপনারা পরীক্ষায় কমন পাবেন। এতটুকুই ছিল আপনাদের ওভারঅল বিষয়টা। এখন আপনাদের কারোর জন্য কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আপনারা গ্রুপে দিয়েন, এখানে দিয়েন না, গ্রুপে আইডি লিখে দেন তাহলে হবে। আপনাদের কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করি আম, আজকের মতো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।